ভালো থেকো রঙ্গনা। পর্ব ৭। ঘুম থেকে ওঠার পর একটা বিস্ফোরিত খবর চিত্রাকে মুহূর্তে বাকরুদ্ধ করে দিল। সে ভয় পেল অনেক, অথচ মানতে নারাজ। সে মনে প্রাণে যেন একটা বিশ্বাস এঁটে রেখেছে, তার বাহার ভাই তাকে এতটা ব্যথা দিতেই পারে না। অসম্ভব এবং অসম্ভব এটা। সে বারান্দায় ছুটে গেল। বাহার ভাইয়ের বাড়ির ভেতরটা অনেক ঝুঁকিপূর্ণ দিয়ে বোঝার চেষ্টা করলো। বাহার ভাইয়ের বাড়ির ভেতরটা উকিঝুঁকি দিয়ে বোঝার চেষ্টা করলো, কিন্তু সক্ষম হলো না। অন্যান্য দিনের মতন হাঁক ছেড়ে ডাকলো বনফুলকে, কিন্তু তারও কোনো সাড়াশব্দ পাওয়া গেল না। সে আবার ঘরে এলো ব্যস্ত পায়ে। ঘরে আসার সময় তার সবচেয়ে পছন্দের রঙ্গনা ফুলের গাছটা ভুলবশত পায়ে লেগে ভেঙে গেল। চিত্রার সেদিকে ধ্যান নেই। অন্য সময় এ কাজটা হলে সে কেঁদে কেটে বাড়ি মাথায় তুলত, কারণ এ গাছটা তার বাহার ভাই তাকে দিয়েছে যে। বড় যত্নের গাছ কিনা, কিন্তু আজ তার কোনো খেয়ালই নেই। বরং সে কিছুটা ছুটেই গেল বাহার ভাইদের বাড়ির উদ্দেশ্যে। জুতো জোড়া পড়ল উল্টো। চেরি কয়েকবার পিছু ডাকলেও সেদিকে তার ধ্যান নেই। বাহারদের বাড়িতে সকলের জটলা। একটা মেয়েকে ঘিরে বসে আছে বাহার ভাইয়ের মা সহ চিত্রাদের বাড়ির মহিলাগণ। তার মাঝে রয়েছে অবনী বেগম আর রোজা সওদাগর। চিত্রার মা তো কলেজ থাকেন এ সময়টা। চিত্রা চেয়ারে বসে থাকা মেয়েটার দিকে তাকালো। শুকনো জীর্ণশীর্ণ একটা নারীদেহ বসে আছে সেখানে। মুখে ব্রণের অস্তিত্ব। কালো কালো কতগুলো এলোমেলো দাগ টানা মায়া মায়া দুটো চোখ। সরু নাক মেয়েটার। চেহারাটা ভীষণ মিষ্টি। বয়সটা ঠিক আন্দাজ করা যাচ্ছে না, কতই বা হবে, 23-এর এপার ওপার। ঠোঁট দুটো শুষ্ক, গালে লেপ্টে আছে অশ্রুর চিহ্ন। মেয়েটা বোধহয় কান্নাকাটি করেছিল কিছুক্ষণ আগে। চিত্রার অন্তরাত্মা কিঞ্চিত মোচড় দিয়ে উঠল। মেয়েটা কেঁদেছিল কেন? মেয়েরা তো বিয়ের সময় বাবার বাড়ি ছেড়ে আসার সময় কান্না করে। এই মেয়েটা কি সেজন্যই কান্না করেছে? এবার চিত্রার নিজেরই কান্না পাচ্ছে। বাহার ভাই সত্যি সত্যিই তাকে ধোঁকা দিল না তো? আয়েশা খাতুনের দৃষ্টি পড়ল চিত্রার দিকে। মুস্কি হেসে বলল, এমা, আজ কে ডাকলো তোকে? তোদের বাড়ির মানুষ তো আমাদের বাড়িতে, উঠলি কিভাবে? চিত্রার চোখ জলে পরিপূর্ণ হলো। গলায় কান্নারা দলা পাকিয়ে আসছে। সে ঠোঁট উল্টিয়ে কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে চোখের জল লুকানোর চেষ্টা করলো, কিন্তু সক্ষম হলো না। চোখের জল কি আমাদের কথা শোনে না। সে সবসময় অবাধ্য, আর তার এই অবাধ্যতার কারণে আমরা কখনো কখনো নিজেকে মানুষের কাছে দুর্বল প্রমাণ করে ফেলি, কখনো বা নিজেদের বানায় হাসির পাত্র। অবনী বেগম চিন্তিত ভঙ্গিতে উঠে এলেন। চিত্রাকে কিছুটা জাপটে ধরে বললেন, ওমা ওমা, কাঁদছো কেন? কি হয়েছে চিত্রা, ভয় পেয়েছো? এমন আদুরে স্বর শুনে কান্নারা কি আর চুপ থাকে? চিত্রার কান্নারাও চুপ রইল না। চিত্রা হাউমাউ করে কেঁদে উঠল। মনে মনে বারবার সৃষ্টিকর্তাকে ডেকে বলল, এটা যেন দুঃস্বপ্ন হয়। চিত্রার যেন এখনই ঘুম ভেঙে যায়, সে না হয় স্বপ্ন ভেবে ভুলে যাবে সব। কিন্তু চিত্রার ডাক বোধহয় উপরওয়ালা শুনল না। পুরোটাই বাস্তব হলো। অবনী বেগমের পাশাপাশি এবার যুক্ত হলো আয়েশা খাতুনও। মেয়েটাকে কাঁদতে দেখে সে আর বসে থাকতে পারল না। এসেই চিত্রার মাথায় পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি হয়েছে তোর? ভয় পেয়েছিস? খারাপ স্বপ্ন দেখেছিস মা? চিত্রা কেঁদেই চলেছে, কান্নার কোনো থামাথামি নেই। সকলে মুহূর্তেই তাজ্জব বনে গেল। বাহারও ধপধপ পায়ে দ্রুত নেমে এলো ছাদ থেকে। লোকটার চুল বেয়ে বরাবরের মতনই পানি পড়ছে।
ছাই রঙা টি শার্টটা শরীরকে মুচড়িয়ে রেখেছে। লোকটা কপালে ভাঁজ ফেলল, বিস্মিত কণ্ঠে বলল, এই মেয়ে, কাঁদছো কেন? কি সমস্যা? বাহারকে দেখে চিত্রার কান্নারা আহ্লাদি হলো। চিত্রা ঠোঁট ফুলিয়ে হেসকি তুলতে তুলতে বলল, আপনি নাকি বিয়ে করেছেন? বাহার সহ উপস্থিত সবাই যেন আকাশ থেকে পড়ল। বাহার তো বেশ জোরে সোরেই বলল, কি কি খেয়েছো? ঘুম থেকে উঠে বাহারের অভিব্যক্তি চিত্রাকে যা বোঝানোর বুঝিয়ে দিল। সে যে বড়সড় একটা ভুল করে ফেলেছে সেটাও বুঝে ফেলল মুহূর্তেই। সে চোখ বড় বড় করে বলল, ওই ওই মেয়েটাকে? ও তো বাহার ভাইয়ের বান্ধবী, বেড়াতে আসছে। আয়েশা খাতুনের দুই বাক্যেই চিত্রার কান্না নির্বাসিত হলো। চেরি মেয়েটার কথায় লাফানো যে তার বিরাট ভুল হয়েছে সে তার মস্তিষ্ক মুহূর্তে অনুভব করে ফেলল। অবনী বেগমের কণ্ঠে এখনও চিন্তার ছোঁয়া। সে চিন্তিত কণ্ঠে বলল, কান্না করেছিলে কেন চিত্রা? চিত্রা আমতা আমতা করলো, এদিক ওদিক তাকিয়ে ছোট করে বলল, খারাপ স্বপ্ন দেখেছি ছোট মা, সেজন্য কাঁদতে আছে বোকা মেয়ে। চিত্রা মুচকি হাসলো। তার বুকের উপর থেকে বড়সড় একটা পাথর যেন মুহূর্তেই পড়ে গেল। আহা কি শান্তি! ঘুম থেকে উঠে কি কান্নাকাটি না করতে হলো মিছিমিছি। চিত্রা আর চোখে তাকালো বাহার ভাইয়ের দিকে। লোকটা কেবল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মনে হচ্ছে এই যেন ভস্ম করে দিবে তাকে। চিত্রা আর বাক্য ব্যয় না করে ছুটে গেল নিজেদের বাড়িতে। জেনে শুনে বাঘের মুখে পড়ার কোনো মানেই হয় না। তুমুল রোদ মাথার উপরে, বিশাল আকাশে সূর্য যেন তার সবটুকু আলো ঢেলে দিয়েছে। গরমে ঘেমে একাকার। ওহি মাথার উপরে গোলাপি রঙের ছাতাটা কিছুটা ছায়া দেওয়ার চেষ্টায় নিয়োজিত, তবে এমন তুখর রোদের কাছে ছাতা ছাড়া নিতান্তই সামান্য কিছু। তুখর রোদের কাছে ছাতাটা নিতান্তই সামান্য কিছু। ওহি চোখের গোল গোল চশমাটা আরেকটু ঠেলে দিয়ে আটসাট করল চোখের সাথে। শরীরে একটা হাঁটু সমান ঢিলে সাদা রঙের শার্ট, গলায় ঝুলিয়ে রাখা স্কার্ফ, গাঢ় খয়েরি রঙের হাতে চিকন চেইনের ঘড়ি। মুখে নেই কোনো প্রসাধনীর ছোঁয়া। মেয়েটা সবসময় সাধারণ থাকতে পছন্দ করে। ফার্ম গেটের রাস্তা পেরিয়ে সরু গলি ধরল সে। পথে আজ রিক্সা গাড়ি খুব স্বল্প, আর যতটুকু আছে সেগুলো ধানমন্ডি অবধি যেতে চাচ্ছে না। কি ভীষণ যন্ত্রণায় পড়ল সে। তাই কিছুটা পথ হেঁটেই এগোচ্ছে। দেখা যাক কোনো রিক্সা গাড়ি আদেও পায় কিনা। বেশ খালি রাস্তায় একটা মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে, তার সামনেই আইসক্রিমের ভ্যান। ওহি চোখ পিটপিট করে তাকালো মেয়েটার দিকে। ভীষণ পরিচিত মনে হলো বাচ্চাটাকে। ওহি তাই ছোট কণ্ঠে ডাক দিল, এই বাবু। ওহির এক ডাকেই বাচ্চাটা ওহির দিকে তাকালো। মিনিট কয়েক ব্যয় করলো ওহির মুখমণ্ডলে। তারপর হুট করেই রাজ্য জয় করা এক হাসি দিয়ে ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে এলো ওহির হাঁটু জড়িয়ে ভীষণ আদুরে হাতে। ওহি বাচ্চাটার মাথায় হাত বোলালো, মিষ্টি হেসে বলল, তুমি চিনতে পেরেছো আমায়? বাচ্চাটা আদুরে ভঙ্গিতে মাথা দোলালো। ওহিও হাসলো। এই মেয়েটার জন্যই তো সে সেদিন রেস্টুরেন্টে কেমন বাচ্চাদের মতন ঝগড়া করেছিল। ভাবতেই ওহির লজ্জা লাগে। মাঝে মাঝে সে কতটা বোকামি করে বসে, তাই না? ওহির ভাবনার মাঝেই মেয়েটা আধো আধো কণ্ঠে বলল, ও আন্টি, আইসক্রিম দাও। কথাটা বলেই বাচ্চাটা দুহাত বাড়িয়ে দিল, ছোট ছোট গোল গোল হাতগুলো। ওহি হাসলো। বাচ্চাটার নাক টেনে বলল, তোমার কি আইসক্রিম ছাড়া আর কিছু ভালো লাগে না? বাচ্চাটা উপর নিচ মাথা দোলালো, যার অর্থ লাগে। ওহি গাল টিপে বলল, আর কি ভালো লাগে? তোমাকে। ওহি চোখ বড় বড় করে তাকালো মেয়েটার দিকে। কি পাকা মেয়ে। বাচ্চাটা তার মাঝেই তাড়া দিয়ে বলল, আইসক্রিম দাও আন্টি। ওহি হাসলো।
আইসক্রিমের ভ্যানটার কাছে গিয়ে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম কিনে দিল। বাচ্চাটা ছোট ছোট হাতে সাবধানে ধরল সেটা। ওহি বাচ্চাটার চুল ঠিক করে দিতে দিতে বলল, আচ্ছা হুমু, তুমি একা কেন? তোমার পাপা কোথায়? ওহির কথার উত্তর দিল না হুমু। মনের সুখে সে ঠোঁট লাগিয়ে আইসক্রিম চেটে খাচ্ছে। এর মাঝেই কোথা থেকে ছুটে এলেন সেদিনের ভদ্রলোকটা। ফর্সা মুখটা লাল টকটকে হয়ে গেছে, কপালের মাঝে চিন্তার রেখা। মেয়েকে কিছুটা টেনে নিজের কোলে নিয়ে অনবরত চুমু খেতে লাগলেন। হুমু বাবার চিন্তিত মুখটা দেখে গলা জড়িয়ে ধরল। কেমন বড়দের মতন করে বলল, ভয় পেও না পাপা, এই তো আমি এখানে আন্টির সাথে। মেয়ের কথায় হুঁশ ফিরল ভদ্রলোকে। সে ওহির দিকে তাকিয়ে চমকে গিয়ে বলল, আরে ঝোঁকডুটে মহিলা আপনি? এমন ডাকে ওহির বেশ রেগে যাওয়ার কথা থাকলেও রাগল না। লোকটাকে বেশ অবাক করে দিয়ে হেসে উঠল। হাসি বজায় রেখে বলল, হ্যাঁ আমি। আজও আইসক্রিম কিনে দিতে এলাম বোধ হয়। ওহির ঠান্ডা মেজাজে এবার লোকটা নিজেই লজ্জা পেল। আমতা আমতা করে বলল, ধন্যবাদ আমার মেয়েকে রাখার জন্য। ওহি স্মিত হেসে উত্তর দিল, আজকের আইসক্রিমের দাম মাত্র 40 টাকা। 400 টাকা দিবেন নাকি আজ? ভদ্রলোক উচ্চ স্বরে হেসে উঠল। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কৃতজ্ঞতার তো দাম নেই। সেদিনের জন্য দুঃখিত। হুমুর বাপকে ক্ষমা করা হলো। ওহি কথাটা বলে নিজেই চমকে গেল। চিত্রার সাথে থাকতে থাকতে সেও যে ওর মতন হয়ে যাচ্ছে ভেবেই হাসি এলো। অতঃপর দুজন একসাথে হেসে উঠল। লোকটা হাসতে হাসতে বলল, আমি হুমুর বাপ, তবে নাম নওশাদ। আমার নামটা আন্টিই রইল। হুমুর আইসক্রিম আন্টি চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন। আর এই গল্পের পরবর্তী পার্টটা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।